আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার এই ভিডিওটি খুবই ভালো লাগবে। অনেক বেশি ব্যস্ত থাকার কারণে অনেকদিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তবে আমার গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি বাসা চেঞ্জ করতেছি, আর একটা বাসা চেঞ্জ করলে যে কি পরিমাণে কাজের চাপ, প্রেসার, সেটা বলে বোঝানোর মতো না। আমি অনেক ভিডিও করেছি কিন্তু এডিট করার সময় পাইনি। তার মধ্যে আমি ঈদের প্রস্তুতিও নিয়েছি, সেগুলিও আমি ভিডিও করেছি, কিন্তু সত্যি কথা বলতে এডিট করার সময় একদমই পাইনি, যার কারণে আমি আপলোডও করতে পারিনি। তো ভাবলাম যে না, আর যত কিছুই হোক ঈদের দিনের ভিডিওগুলি যেন আমি আপলোড করে সময় মতো দিতে পারি। তো সেটাই একটু চেষ্টা করছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখানে ঘিয়ের মধ্যে কিছু বাদাম ভেজে নিয়ে তারপরে লাচ্ছা সেমাই, তার সাথে কিছু গুঁড়া দুধ দিয়ে সেমাইটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে লিকুইড দুধ, মানে এটাকে আমি গরম করে রেখেছিলাম, ওইটা ঢেলে দিচ্ছি। আমার কাছে এইভাবে লাচ্ছা সেমাই খেতে খুব ভালো লাগে, আর এটার ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা সত্যি খেতে খুবই মজা হয়। আর অন্যান্য সময় ভিডিও শুরু করি একদম সকাল থেকে, কিন্তু আজকে শুরু করেছি একদম ভোর রাত থেকে। তার কারণ হচ্ছে আমার ভাইয়েরা ফজর নামাজ পড়ে তারপরে চলে যাবে অনেক দূরে, সেখানে আমাদের কোরবানি, ওখান থেকে মাংস নিয়ে আসতে হবে। তো যেহেতু ফজর নামাজ পড়েই ওরা বের হবে, আমাকে এর আগেই সবকিছু রেডি করতে হচ্ছে। আমি যেতটুকু পারতেছি খুব সিম্পল ভাবেই করতেছি, খুব বেশি আইটেমও আমি করিনি। তো এদিকে আমার সেমাইটা হয়ে যাওয়ার পরে আমি একটু নুডলস রান্না করব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। পেঁয়াজগুলিকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে কাঁচামরিচ, গাজর, ক্যাপসিকাম, লবণ এবং অন্যান্য সবকিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন। এই চিকেনটা ফ্রিজে ম্যারিনেট করা ছিল, তো আমি সেখান থেকে ডিপ থেকে বের করে নর্মাল করে এটাকে ভেজে নিয়েছি। নুডলসের মধ্যে আমি এইভাবে চিকেন প্রায় সময় দিয়ে থাকি, তাতে অনেক বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে ওই চিকেনটার মধ্যে অনেক মশলা থাকে, তো ওই চিকেনটা নুডলসের সাথে দিয়ে খেতে খুবই দারুণ হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এই দিক দিয়ে আমি অফ ক্যামেরায় অন্যান্য কাজগুলিও করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আফরাজ বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে, তো আমি গিয়ে ওকে একটু পরপরে ঘুম পাড়াচ্ছি, আর এসে একটু পরপরে একটু একটু করে কাজ করছি। নুডলস রান্না শেষ, এরপরে আমি সবগুলি খাবার টেবিলে সার্ভ করি। আমি খুব বেশি কিছু করিনি, একটু নুডলস রান্না করেছি, সেমাই রান্না করেছি। আর সত্যি সেমাইটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি ইয়াম্মি হয়েছে। তো এরপরে দিয়ে পরোটাও ভেজে নিয়েছি, সাথে একটু আলু ভাজি ছিল। তো এগুলো আমি অফ ক্যামেরায় করেছি, কারণ ওরা ফজর পড়ে অলরেডি রেডি হয়ে যাচ্ছে বের হওয়ার জন্য। এই তো 5টা 41 বাজে। তো আমি চেষ্টা করেছি ওরা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে যেন হালকা পাতলা কিছু মুখে দিয়ে বের হতে পারে। এরপর প্রায় 3টার দিকে বাসায় মাংস নিয়ে আসা হয়। তো 3টা মানেই কিন্তু অনেক দেরি। তো আমি সবগুলি মাংসকে টেবিলের উপরে বিছিয়ে তারপরে ফ্যান ছেড়ে দিয়েছি, যাতে মাংস থেকে পানিটা ছেড়ে না দেয়। আর যেটুকু আমরা খাবো সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে মশলা মাখিয়ে চুলার উপর বসে দিচ্ছি। আর আমরা ঈদের দিন চাউলের রুটির সাথে একটু কলিজা ভুনা খাই, আর হচ্ছে কি এভাবে মাংস রান্না করি অনেকগুলো, যাতে 2 দিন পর্যন্ত অথবা 3 দিন পর্যন্ত খেতে পারি। তো এই তো এদিক দিয়ে আমার কলিজা ভুনা প্রায় রান্না শেষ। এটা ছিল আমার ঈদের পরের দিনের ভিডিও। আমি এখানে গরুর কালা ভুনা তৈরি করছি। আর আজকে আমি আমার সৎ মাকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছি। আমরা যখন সমাজে একজন মানুষকে বলি যে সৎ মানুষ, তখন কিন্তু মনের থেকে একটা অনুভূতি আসে যে মানুষটা ভালো, কিন্তু যখন বলি যে সৎ মা, তখন কেমন যেন মনে হয় যে উনি ভালো না, এরকম। কিন্তু না, আসলে আমার সৎ মা অনেক ভালো। আর আমি ওনাকে কখনো সৎ মা বলি না, সবসময় বলি বড় আম্মু। আর আমার আব্বুর 2জন ওয়াইফ ছিল, আমার বাবাও এখন নেই। আর আমার যে নিজের জন্মদাত্রী মা, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, 1 বছর এখনো হয়নি। তো আমাদের মধ্যে, মুরব্বীদের মধ্যে এখন আছে আমাদের বড় আম্মু, মানে আমার সৎ মা।
কিন্তু সবসময় আমরা বা আমাদের ভাই বোনদের মধ্যে আমাদের সবসময় একটাই চিন্তা যে আমরা এক বাবার 7টা সন্তান। আমার শৈশবটা কেটেছে আমার সৎ মায়ের কাছে থেকে। আমার সৎ মাকে কখনোই আমার খারাপ মনে হয়নি। আর ভাই বোনদের কথা কি বলবো, আমি কখনো বুঝতেই পারি না এরা যে আমার সৎ ভাই বোন বা মানে নিজের না, এরা কখনো, আমি এই জিনিসটা বুঝতেই পারি না সত্যি কথা বলতে। আমার নিজের ভাই বোনও যা, আমার সৎ ভাই বোনও তা, সবসময় মাথায় একটা জিনিসই কাজ করে যে আমরা এক বাবার 7 সন্তান, এতটুকুই। আল্লাহর কাছে একটাই দোয়া, যেন আমাদের এই সম্পর্কটা শুরু থেকে যেরকম ছিল শেষ পর্যন্ত যেন সেরকমই থাকে। তো আমি একা একা এত কিছু করেছি, আম্মু তো দেখে খুবই বকা, কেন এত কষ্ট করেছি। সত্যি কথা বলতে কি, আপন মানুষদের জন্য না কোনো কিছু করতে কখনোই কষ্ট লাগে না। তো সবাই একসাথ হলে উনু খেলে, আর আমি খেলি না আসলে, আমি খেলাটা অত একটা বুঝিও না। একটু পর পরেই সবাই কি চিৎকার, কে জিতেছে কে কি করেছে। তো এর মধ্যে অনেক কিছুই নাস্তা পানি দেওয়া হয়েছে। আর বাচ্চারা এদিক দিয়ে আরেক রুমে খেলতেছে। আম্মু বসে আছে আমাদের সাথে, বসে বসে অনেকক্ষণ গল্প করতেছে। তো আমি যখন যেতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করেছি। আর সত্যি কথা বলতে ভিডিওগুলো সব লুকিয়ে লুকিয়েই করেছি, আমার কেমন যেন আনইজি লাগে। তো এরপরে যাওয়ার আগে সবাই হঠাৎ করে বলল যে ছবি তুলবে। তো সারাদিন রান্না বান্না করে চেহারার অবস্থা খুবই খারাপ। তো মানে একটু পরিপাটি হয়ে জাস্ট একটা হিজাব পরে একটু লিপস্টিক দিয়ে একটা ছবি তুললাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ভাইয়া, আবার বড় ভাইয়া আমার সৎ ভাই, তো আমাদেরকে দাওয়াত দিল ভাইয়ার বাসায়। আমরা সবাই যাচ্ছি। আমাদের দাওয়াত হচ্ছে গিয়ে রাতের বেলা। তো মাগরিবের পরপরেই আমরা রওনা দিয়ে দেই। এদিক দিয়ে আমরা অপেক্ষা করতেছি আফরাজের মামাদের জন্য। তো সবাই আসার পরে দিয়ে আস্তে আস্তে আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা একটা ট্যাক্সি নিয়েছি। তা সত্যি কথা বলতে ওই দিনের ওয়েদারটা এত ভালো ছিল। মানে এর আগের দিনের ওয়েদার খুবই গরম ছিল। আর আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন আকাশ এত মেঘলা মেঘলা ছিল, কিন্তু মানে কোনো বৃষ্টি হয়নি। তো আফরাজ তো খুবই খুশি, পিপিপে উঠবে পিপিপে উঠবে। এরপরে আফরাজের বড় মামা আফরাজকে নিয়ে গাড়িতে উঠে গেল। ঈদের পরে কিছুদিন ঢাকা শহর যে কি পরিমাণ জ্যাম মুক্ত থাকে সেটা আমরা যারা ঢাকায় ঈদ করি তারাই বুঝি। মানে এত ফাঁকা রাস্তা, মনে হচ্ছিল যে ইস, সারা বছর যদি ঢাকা শহর এরকম থাকতো, কোথাও যেতে কোনো জ্যাম পার হতে হতো না, অথবা জ্যামের মধ্যে পড়ে যে ভোগান্তি সেটাও যদি পোহাতে না হতো। কিন্তু আসলে কি তা কি সম্ভব? সম্ভব না। সবাইকেই সবার কাজের জন্য ছুটে আসতে হবে। আর এরপরেই শুরু হয়ে যাবে আবার জ্যাম। তো এদিক দিয়ে খুবই ভালো লাগছিল, যেমন ওয়েদার তেমনই জ্যাম মুক্ত। মানে এক কথায় পুরাই অসাধারণ। তো এদিক দিয়ে আফরাজ আমার বড় ভাইয়ার বাসায় প্রথমে আসে। আসার পরে বড় ভাইয়ার মেয়ে মানে আরিবার খেলনা নিয়ে সে খেলাধুলা শুরু করে দেয়। মানে তার মনে আছে এর আগে সে আরিবার হেলিকপ্টার দিয়ে খেলেছিল। তো সে এসেই বলতেছে যে হেলিকপ্টার হেলিকপ্টার। তো আরিবা তাকে হেলিকপ্টার, গাড়ি সবকিছু বের করে দিয়ে এখন তার সাথে বই নিয়ে মানে বসছে। আর এটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ার রুম। আর এটা হচ্ছে কিন্তু ভাইয়াদের নিজেদের বাসা। তো আমি এদিক দিয়ে একটু ভাইয়ার বাসাটাকেও হালকা পাতলা ভিডিও করে নিচ্ছি। আর ভাবি তো খুবই রান্না বান্না করছে। এরপরে চলে আসলাম ছোট ভাইয়ের বাসায়। ছোট ভাইয়ের বাসাটা 3 তলায়। আর এই যে এই রুমটা দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই আমার শৈশবের রুম। আমার কলিজার ভিতরে খুব মোচড় দিয়ে উঠলো। একটা সময় এটাই ছিল আমার বেডরুম, এটাই ছিল আমার পড়ার রুম, মানে সবকিছুই এই রুমেই ছিল আমার। এখন মনে হচ্ছে কত বড় হয়ে গিয়েছি, এখনো সেই সোফার জায়গায় পড়ে আছে। আমি অনেক সময় সোফাতেও পড়তে বসতাম, আবার অনেক সময় ওখানে যে টেবিলটা আছে সেখানেও পড়তে বসতাম। তো এদিক দিয়ে সবাই আবার এখানে একসাথ হওয়ার পরে আবার শুরু করেছে উনু নিয়ে খেলা করা। আর বড় ভাবি ভাইয়াকে সেমাই দিয়ে লাড্ডু বানানোর জন্য বসিয়ে দিয়েছে। মানে ভাইয়াকে জিজ্ঞেস করা হয়েছে ভাইয়ার কোনো কাজ আছে কিনা, তো ভাইয়া বলল যে না নেই। তো বলল যে কতটুকু করার জন্য। তো ভাইয়া একদিক দিয়ে বানাচ্ছে, খাচ্ছে, আবার আমরাও খাচ্ছি। তো এদিক দিয়ে আফরাজ চলে আসবে, আসার সময় তার অবস্থা কি, সে সবগুলি গাড়ি মানে হেলিকপ্টার সবকিছু নিয়েই চলে আসবে, এই হচ্ছে অবস্থা। এরপর আমরা যেহেতু চলে আসব, তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করে ফেলেছি, আর ভিডিও করা হয়নি।
তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।